না, আগে তো আওয়ামী লীগই ভালো ছিল। আসলে কি তারা আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করেনি? যদি পরিবর্তন না হয় আবারও নতুন করে অভ্যুত্থান হতে পারে। পরবর্তীকালীন সরকারের কোনো সফলতা নাই, পুরোটাই ব্যর্থতা। এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন করে 1.5 বছর তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে। এই 1.5 বছরে তাদের সফলতা ব্যর্থতা কতটুকু আপনি আপনার জায়গা থেকে মূল্যায়ন করবেন? আমি বলবো যে তাদের কোনো সফলতা নাই, পুরোটাই তাদের ব্যর্থতা। কারণ যে প্রত্যাশা নিয়ে মানুষ একটি নতুন অভ্যুত্থান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, দেখার যে প্রত্যাশা, তারা পুরোপুরি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিগত সময়ে যে অবস্থার মধ্যে ছিল তার থেকেও বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে দুর্বল, সকল খাতে, ইভেন করাপশনের আমরা এক ধাপ নিচে চলে গেছে এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। 12তে ছিলাম, আমরা এখন 13তে চলে গেছি। যদি এক কথায় বলি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সফলতা নাই, পুরোটাই ব্যর্থতা। অভ্যুত্থানে যারা লড়াই করেছিল, সেই লড়াইয়ে আহত এবং নিহত বা এখনো পর্যন্ত যারা স্বাভাবিক জীবনযাপন করছে, অনেকেই জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছে। সেই জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রহার করা হচ্ছে, মানে তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এই যে বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো এই সময়ে এসে কতটুকু যুক্তিযুক্ত, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূলত আসলে এটি দেখতে চাইনি, কিন্তু দেখার প্রেক্ষাপটটা, যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদের কর্মকাণ্ডের কারণেই মানুষ এই ধরনের ব্যবস্থার মধ্যে তাদেরকে আনছে। যদি আমরা একটা উদাহরণ দেই, একটি যানজটপূর্ণ রাস্তায় প্যারোডো গাড়ির যে গতি, সিএনজি কিংবা রিক্সার গতি, যখন দাঁড়িয়ে থাকে গতি কিন্তু এক থাকে, কিন্তু যখন যানজট ছুটে যায় তখন যার হর্স পাওয়ার যত, সেই গতিতে ছোটে। রাজনৈতিক ব্যবস্থাটাও ঠিক এরকম, যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে, যাদের সাংগঠনিক ভিত্তি থাকে, তারাই কিন্তু রাষ্ট্র চালাবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। যার ফলশ্রুতিতে যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেখানে জুলাই বিপ্লবের যারা নেতৃত্বে ছিল, যেহেতু তারা একটি রাজনৈতিক দল করেছে, দেখেন একজন পীর সাহেব যখন পিরালি করে তখন প্রচুর মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, কিন্তু পীর সাহেব যখন দল করে তখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তখন পীর সাহেব হিসেবে দেখে না। এনসিপির যারা আন্দোলন করেছে তাদেরকে আন্দোলনকারী হিসেবে প্রথমে ট্রিট করেছিল। সকলেই সর্বস্তরের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের অনুভূতিটা ছিল তখন ওরকম। কিন্তু যখনই রাজনৈতিক দল করা হয়েছে তখন মানুষ তাদেরকে তাদের কর্মকাণ্ডের কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই নির্বাচনকালীন পরবর্তী সময়ে সহিংসতাপূর্ণ অবস্থা আমরা বাংলাদেশের কোনো নাগরিকই আমরা দেখতে চাই না। এই কালচারটা আমরা অবশ্যই বন্ধ করার জন্য আমরা দাবি জানাই। এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যারা সরকার গঠন করেছে তাদের এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসলে কি তারা আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করেনি, নাকি নতুন করে ক্ষমতা আসার পরেও তারা নতুন করে আওয়ামী লীগের যে একই ধরনের আচরণ সেটাও তারা এখন করবে বা করছে? সেটি কিন্তু আমরা আরো এক সপ্তাহ যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে কি এটি কি শুধু রাজনৈতিক ওয়াদা ছিল, না সত্যিকার অর্থে তারা পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন না হয় আবারও নতুন করে অভ্যুত্থান হতে পারে, নতুন করে আন্দোলন হতে পারে, নতুন নেতৃত্ব আবার সামনে আসতে পারে, এটাই স্বাভাবিক। যে আমরা দেখেছি যে অভ্যুত্থানে দেশের আপামর জনগোষ্ঠী যেভাবে ছাত্রদেরকে সমর্থন জুগিয়েছিল এবং ছাত্ররাও সাধারণ মানুষকে যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, ছাত্ররা অভ্যুত্থান সফল হওয়ার পরে রাজনৈতিক দল গঠন করবে, এটা বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে রাজনৈতিক নেতৃত্বের জায়গায় হয়তো দেখতে চায়নি। যেটা অসংখ্য মানুষ, তারা এনসিপি যখন গঠন করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতৃবৃন্দ, তখনই কিন্তু মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করেছিল। তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু তারা বইয়ের টেবিলে ফিরে যায়নি। তারা কি করেছে? রাজনৈতিক একটি দল গঠন করেছে। তারা কি করেছে? এই যে আহত নিহত অসংখ্য জুলাই আন্দোলনে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এখন আজকে এমপি হয়েছে বেশ কয়েকজন সেই জায়গা থেকে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি অবশ্যই বলবো যে নতুন নেতৃত্ব প্রয়োজন। আমি এই বিষয়ে দ্বিমত পোষণ করি না। সবকিছু মিলিয়ে আমি তাদেরকে অভিনন্দন জানাই, যেহেতু তারা নতুন করে রাজনীতিতে এসেছে, রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম। যে বয়সে স্টুডেন্ট পলিটিক্স করার কথা, সেখানে জাতীয় রাজনীতি করছে। অনেকের দায়িত্বশীলতার বিষয়গুলো আমরা এখন দেখতে পারবো এবং পরিপক্কতার যে জায়গাগুলো ধীরে ধীরে তারা এটি আয়ত্ত করবেন। যেহেতু 6 জন ব্যক্তি এখন পার্লামেন্টে গিয়েছেন, আমরা প্রত্যাশা করি ভালো পলিটিক্সের মাধ্যমে আগামীতে তারা 6 থেকে 60 জন যাবেন, একসময় ক্ষমতা গ্রহণ করবেন।
সাধুবাদ জানাই তাদেরকে। তবে সবকিছু মিলিয়ে আপনার একটা বাংলা একটা প্রবাদ আছে, কাঁচালে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানুষ আসলে এই প্রবাদের মুখোমুখি হয়েছে, এবং যারা সম্মানিত ব্যক্তি, যারা বয়োজ্যেষ্ঠ, যারা বিভিন্ন সময়ে পার্লামেন্টে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যখন তার সন্তানের বয়সী একজনের মুখ থেকে অথবা নাতি ছেলের বয়সী একজনের মুখ থেকে যখন তাকে অপমানসূচক মানে রাজনীতি শিখতে হয়, তখন স্বাভাবিকভাবে যারা ভদ্রলোক আছেন, বিভিন্ন সময় যারা সমাজে অবদান রেখেছেন, প্রত্যেকের সমাজের অবদান রাখার মাধ্যমে রাষ্ট্র আজকে এই ব্যবস্থায় এসেছেন। সবকিছু মিলিয়ে রাজনীতির সৌন্দর্য হচ্ছে সম্মান দিয়ে কথা বলা। যারা তরুণ নেতৃত্ব আছেন অনেকেই তারা সম্মান দিতে জানেন না, মর্যাদা দিতে জানেন না, এটা তাদের দৌন্যতা। এবং এখন তারা যেহেতু আপনি একটু আগে বলছেন যে তাদের নেতাকর্মীদেরকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, আস্তে আস্তে শিখবে। রাজনীতিতে তো আসলে শেখার কোনো শেষ নাই, তারা শিখতে থাকুক, তখন বুঝতে পারবে যে আসলে আমরা যে মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলেছিলাম বা বলি, এই অভ্যাসটা পরিত্যাগ করার বিষয়গুলো তারা ধীরে ধীরে টের পাবে। তো এটি রাজনৈতিক শিষ্টাচার। রাজনীতি যখন মানুষ করে, যেহেতু আমরা ইয়াং, আমাদের রক্ত গরম, স্বাভাবিকভাবে আমরা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে নিজেদের অ্যাটেনশনটা আমরা ধরে রাখার চেষ্টা করি। তারাও এটি ধরে রাখার চেষ্টা করছে। দিন দিন যাবে, তারা পরিপক্ক হবে এবং দেখা যাবে যে সত্যিকারের রাজনীতির মুখোমুখি তারা হবে।